আহ yep, শুভ সন্ধ্যা সবাইকে। জুম্মা মোবারক সবাইকে, রমজান মোবারক সবাইকে, বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং লকডাউনের শুভেচ্ছা। আসলে লকডাউনটাকে শুভেচ্ছা দেওয়ার মতো নাকি, এটা নিয়ে আজকে আমরা কথা বলবো। কারণ অনেকে বলছে যে আমাদের বেঁচে থাকার কোনো বিকল্প রাস্তা থাকবে না যদি লকডাউন না দেই। আবার অনেকে বলছে যে লকডাউনে আমি কিভাবে বেঁচে থাকবো। অনেকের জন্য ভাইরাসের আক্রমণে মরে যাওয়ার আগে ক্ষুধার আক্রমণে মরে যাওয়ার উপক্রম হচ্ছে। বাংলাদেশ বলতে কিন্তু শুধু ঢাকা শহর না, বাংলাদেশ কিন্তু একটা বিশাল জায়গা। ঢাকার বাইরেই সবচেয়ে বেশি জনগোষ্ঠী। তারা কিভাবে আছে, তারা কিভাবে থাকবে, এই প্যান্ডেমিকের সময় কি করণীয়, শুধু তাদের করণীয় না, আমাদেরই বা কি করণীয়। ইনফ্যাক্ট হাউ টু ফাইট দ্য প্যান্ডেমিক, এরকম একটা টপিক নিয়ে আজকে আমরা আপনাদের সামনে এসেছি। আমি খুব এক্সাইটেড। আমাদের সামনে দুইজন খুব বড় গেস্ট আছে। বড় বলতে তারা সমাজে মুভার্স এন্ড শেকার্স বলা যেতে পারে। একজন হচ্ছে ইভেলি রাসেল ভাই, যার একটা পলিসির কারণে হয়তো হাজার হাজার মানুষের জীবনের পরিবর্তন আসতে পারে। আমাদের সাথে আজকে আছে রাসেল ভাই এবং আছে তাহসান খান, চমৎকার সোশ্যাল আর একটা দিক নির্দেশনার কারণে হয়তো দেখা যাবে হাজার হাজার মানুষের চিন্তাধারা পরিবর্তন আসতে পারে। সো আই এম রিয়েলি অনার্ড টু হ্যাভ বোথ অফ ইউ এজ এ গেস্ট টুডে। সো তাহসান ভাই কে আমরা লাইভে এখনই পেয়ে যাবো। আসসালামু আলাইকুম তাহসান ভাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আরিফ ভাই। আসসালাম। জি, কেমন আছেন? আমি আগে রাসেল ভাইকে দিয়ে শুরু করি। কেমন আছেন রাসেল ভাই? আলহামদুলিল্লাহ। একটু তো টাফ টাইম যাচ্ছেই সবার জন্য, তারপরেও আমরা ই কমার্স আমাদের একটা আলাদা রেসপন্সিবিলিটির জায়গা তৈরি হয়েছে, ওই জায়গা থেকে আগাচ্ছি। ইনশাল্লাহ আমরা শুরু করি, দেন আমাদের অবস্থাটা কথা আলোচনার প্রসঙ্গে সব চলে আসবে ইনশাল্লাহ। চমৎকার। তাহসান ভাই আপনি কেমন আছেন? প্যান্ডেমিকের সময় আসলে ভালো আছি বলাটা অনেকের চেয়ে অনেক ভালো আছি, এবং ভালো থাকার চেষ্টা করছি। অনেস্ট আনসার। না, চমৎকার। আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? দিস ইজ স্মল লার্নিং যে এই সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ভালো আছি। এই যে বললাম না, এই সময় ভালো আছি বলাটাই আসলে একটা বড় ব্লেসিং। অনেকে হয়তো এই সময় কেউ অসুস্থ ফ্যামিলির অথবা কারোর জন্য আইসিইউ খুঁজে পাচ্ছে না, অথবা বাসায় খাবার নেই। সুতরাং এই সময় ভালো আছি একমাত্র আসলে মানে ব্লেসিং মনে করে সবাইকে আসলে খুশি হওয়া উচিত। তো আজকের আড্ডায় আমরা শুরু করার আগে আমরা নেক্সট স্টেজে আলাপ করছিলাম যে কি নিয়ে কথা বলবো। তো হঠাৎ করে আমাদের একজন বলে উঠলো যে আমরা পারবো, এই লাইনটা নিয়ে আমরা একটু কথা বলবো। এখন আমরা পারবো খুব ইন্টারেস্টিং একটা লাইন, খুব দুটো ইন্টারেস্টিং একটা শব্দ। আমরা পারবোর পরে যদি বিস্ময়বোধক একটা চিহ্ন দেই, তার মানে কি আমরা আসলে পারবো, মানে উই আর ইন ডাউট। যদি তার পিছনে যদি প্রশ্নবোধক একটা চিহ্ন দেই, তাহলে হয়তো আমরা পারবো, মানে প্রচন্ড কনফিউশন থেকে। আবার আমরাই পারবোর পরে যদি একটা দাঁড়িয়ে দেই, তার মানে ইট হ্যাজ বিকাম এ স্টেটমেন্ট, তার মানে আমরা পারবো। তো আসলে আমরা এটা নিয়ে আজকে কথা বলবো। আমি ফার্স্ট রাসেল ভাইয়ের কাছে যেতে চাই। রাসেল ভাই, এই প্যান্ডেমিকের সময় মানে থিওরিটিক্যালি আমরা যদি একটু মানে আমরা যারা টুকটাক সমাজে কথাবার্তা বলি, আমরা বলি যে হ্যাঁ আমরা পারবো, আমাদের পারতে হবে, আমরা যদি ঠিক মতো ট্যাক্স দিই বাংলাদেশ আগাবে, আমরা যদি দুর্নীতি না করি। এগুলো কিন্তু থিওরিটিক্যাল টকস। কিন্তু এই প্যান্ডেমিকের সময় আসলে আমরা পারবো বলতে আপনি কি বুঝাচ্ছেন, অথবা আপনার কি ধ্যান ধারণা, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। জি আরিফ ভাই, ধন্যবাদ। দেখেন, আমি ব্যক্তিগতভাবে আমরা শব্দটাতে এত বিশ্বাসী ছোটবেলা থেকেই। তো ওর প্রেক্ষাপটে আমি ধরেন আমিও কিন্তু ভাবতেছি যে এই যে প্যান্ডেমিক সিনারিও, এই সিনারিওর আসলে এন্ড কি। দেখেন, একদিকে যদি আমরা বলি দুইটা নিউজ মানে প্যারালালি আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছি। একটা হচ্ছে যে আজকে প্রায় 100 জনের বেশি আমাদের মাঝ থেকে চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে, মানে 100 জন মারা গেছেন। সো এগুলো এনারা কিন্তু আমাদেরই কোনো আত্মীয় স্বজন, ভাই বোন বা কেউ। সেই সেই সিনারিওটা যেমন একদিকে দুঃখ দেয়, আবার আরেকটা দিক দেখেন, যখন কোনো সোশ্যাল মিডিয়াতে দেখি যে বাস শ্রমিক তার ইনকামের অভাবের কারণে খাবার পাচ্ছে না, অথবা দৈনিক যারা মজুর বলি আমরা, যারা ডেইলি ইনকাম করে, যাদের আসলে কোনো সেভিংস থাকে না, তাদের একদিন বসে থাকলে একদিনের খাবার না খেয়ে থাকতে হবে। তো ওই শ্রেণীটার কথাও কিন্তু আমাদের মাথায় আসতেছে। সো আমরা এমন একটা সিনারিওর মধ্যে থেকে যাচ্ছি যেখানে আসলে আমি বলবো যে খুব নর্মাল কোনো সিনারিও না। আমরা যদি ইকোনমিকে ফ্রি করে দেই, আমরা যদি চলাচল উন্মুক্ত করে দিই, তাহলে মৃত্যুর হার হয়তো বেড়ে যাবে। আবার মৃত্যু ঠেকাতে যে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা মানে ক্ষুধার অভাবে মৃত্যুর একটা যন্ত্রণার দিকে হয়তো চলে যাব। এই জায়গা থেকে না আমি আরিফ ভাই আপনাকে বলতেছিলাম যে আমরাই পারি আসলে।
আমরা কিভাবে পারি, ধরেন আমি হয়তো একা পারবো না, আপনি হয়তো একা পারবেন না, বা আরো আমরা যারা আছি সবাই হয়তো আমরা ভাবি যে আমি আমি সবাই না করলে তো আমি পারবো না। তো সবাই যেরকম যদি করতো, কাজ করতো, তাহলে পারতো। আমি একটা সমাধান বলি, ধরেন এমন যদি হতো যে আমরা নিজেরাই আসলে 14 দিনের কোয়ারেন্টাইনে যেতাম সবাই। আমি একটু উদাহরণস্বরূপ বলি, ধরুন এখন এখানে যে দুইটা মেজর চ্যালেঞ্জ, যে যারা খাবার পাচ্ছে না তাদের কি হবে। আমাদের কি মনে হয় না যে আমাদের যারা সামর্থ্যবান আছি আমরা, তারা চাইলে, তারা যদি কন্ট্রিবিউট করি, সবাই সত্যি যদি করতে পারতাম, তাহলে কি আসলে এই আমরা যারা আমাদের সামর্থ্য আছে, তারা কি যাদের সামর্থ্য নাই তাদেরকে 14 দিন খাওয়ানোর মতো সামর্থ্য আমরা রাখি না? সরকারের পাশাপাশি আমরা শুধু সরকারের দিকে তাকাই থাকি যে সরকার কিছু করুক। এই সরকার তো আসলে আমাদের দিয়েই তৈরি। আমরা যদি কোঅপারেট না করি, সরকার একার পক্ষে দেখেন একটা সরকারের কতজন মানুষ বা কতটুকু তহবিল, কিন্তু আমরা যদি ধরেন 40 লাখ মানুষ, আরো 4 কোটি মানুষকে খাওয়াতে পারি, 10 দিন খাওয়ানোর মতো সামর্থ্য রাখে এরকম অ্যাটলিস্ট 40 লাখ মানুষ আমাদের সমাজে আছে। আমি জানি না এটা পসিবল কিনা, আমরা পারবো কিনা। আপনি প্রথমে যেটা বললেন আরিফ ভাই, যে এইখানে একটা আপনি খুব সুন্দর একটা সাইন দিয়েছেন, একটা বিস্ময় মার্ক, একটা কোশ্চেন, যে আসলে কি আমরা পারি কিনা, অথবা একটা স্টেটমেন্ট এত চমৎকার ভাবে আপনি বলছেন। এটা সত্যি যে আমরা আসলে পারবো কিনা আই এম নট শিওর, কিন্তু ভাবতে তো মানে দোষ নাই, বা ভাবার জায়গা থেকে তো লিমিটেড থাকার সুযোগ নেই। এমন যদি হতো যে আমরা সবাই প্রতিজ্ঞা করলাম যে আমরা 14 দিন বের হব না, কিন্তু সেই জায়গা থেকে আমি জানি না পসিবল কিনা, আমি আবারও বলি, কিন্তু আমরা যারা সামর্থ্যবান আছি তারা অ্যাটলিস্ট 10 জন বা 20 জনের খাবার দায়িত্ব যদি আমরা নেই, যারা পারতাম, মানে যাদের সামর্থ্য আছে, তাহলে দেখেন একদিকে যেরকম মৃত্যুর হারটাও হয়তো অনেকাংশে কমানো যেত। এবং সত্যিকার অর্থে বলতে টেকনিক্যালি তো 14 দিন কোয়ারেন্টাইন বাংলাদেশকে রাখা গেলে 14 দিনের জায়গায় হয়তো 20 দিন লাগবে। কিন্তু এইটা তো সত্যি, যদি 20 দিন আমরা সত্যি সবাই ঘরে বসে থাকি, তাহলে করোনাকে হার আমরা এই 20 দিনেই মারাতে পারি। এইটা তো মিথ্যা না। এখন হয়তো আমরা পারতেছি না, হয়তো আমরা ক্ষুধার জন্য পারতেছি না। তো এই জায়গা থেকে না আমি ওইটাই বলতে চাই, হয়তো আমরা চাইলেই পারি, আমরা হয়তো পারবো। আমি জানি না ঠিক এক্স্যাক্টলি কে আগায় আসতে হবে বা কিভাবে আমরা আগায় যেতে পারি। আমার কাছে ডিরেক্ট কোনো সমাধান নেই, কিন্তু আমার আত্মবিশ্বাস যে আমরা চাইলে আসলে পারি এই করোনাকে মোকাবেলা করতে, এই ক্ষুধাকে মোকাবেলা করতে। এটাই ছিল আমার আসলে আমরাই পারির স্টেটমেন্ট। কিভাবে খাবার পাবে? পরিবহন মালিক সমিতি আছে, পরিবহন মালিকরা আছে, তারা কেন এগিয়ে আসবে না? আমি যদি একটা নির্মাণ কোম্পানির হেড হয়ে থাকে, আমি আমার নির্মাণ শ্রমিকদেরকে দেখি। সুতরাং প্রত্যেকে যদি তার সেক্টরের দায়িত্বটা নেয়, আমি শিওর খুব তাড়াতাড়ি একটা সলিউশনে পৌঁছানো যাবে। আমি মনে হয় একটু তাসান ভাইয়ের কাছে আসতে যাচ্ছি। আমরাই পারি এই ওয়ার্ডটা এতটা স্ট্রং, আবার এতটা আমি কি বলবো, মানে কনফিউজিং। আমি চাচ্ছি আপনি একটু যদি কিছু বলেন এটা নিয়ে। আমি আসলে দ্ব্যর্থ কণ্ঠে এটাই বলতে চাই যে আমরা পারি আসলে। কেন আমি খুবই অপটিমিস্টিক, এর কারণ হচ্ছে দুটো কারণ। একটা হয় না, আমি এখন যে বয়সে আছি, আমার মনে হয় যে আমার জীবনের পারপাস হচ্ছে প্রতিনিয়ত আমার আশেপাশের মানুষকে এবং পৃথিবীব্যাপী যত মানুষকে আমি রিচ করতে পারি সবাইকে বোঝানো যে আমাদের আসলে ইতিবাচক অনুভূতির চর্চা করতে হবে আর নেতিবাচক অনুভূতিকে দমন করতে হবে। এটাই কিন্তু আসলে মানব সভ্যতার ইতিহাসের অগ্রগামী ধারা। সো আমি যখন পজিটিভ চিন্তা করব নেগেটিভিটির মাঝে, তখন কিন্তু আমি আসলে সেই প্রাণ শক্তিটা পাবো। এ কারণে আমি ইতিবাচক থাকতে পছন্দ করি। তো তুমি যখন বললে যে আমরাও পারি, আমরা কিন্তু আসলে পারি। গত বছর যখন সারা পৃথিবীতে করোনা ভাইরাসের প্রকোপে আমরা খুবই খারাপ সময় পার করছিলাম সারা পৃথিবী, আমাদের মাঝে একটা ব্যাপার কাজ করে, আমরা সবসময় সমালোচনা করি, কিন্তু সব সমালোচনার পরেও কিন্তু আমরা কিন্তু আসলে করোনাকে মোকাবেলা করতে সক্ষম হয়েছি। অনেকে যারা আরো জ্ঞানী গুণী মানুষ আছেন তারা বলবে যে না আমরা পারিনি, কিন্তু আমরা তো আসলে দেখেছি যে সারা পৃথিবীর তুলনায় আমাদের মৃত্যু হার কম ছিল। আমরা অনেক দিক থেকে আসলে কাজে ফিরতে পেরেছিলাম, তাই না? সো অনেকে হয়তো বলবেন যে আমরা পারিনি, কিন্তু আমি বলবো যে আমরা তো পেরেছি, যতটুকুই পেরেছি আমরা পেরেছি। আর এবার দ্বিতীয়বার যখন করোনার আমরা সম্মুখীন হচ্ছি, এবারও আমরা পারবো। আমরা লকডাউনটা দেয়া হয়েছে এবং সেটা কঠোরভাবেই তো
মানছি, আমরা তো বাসায় আছি, সো আমরা পারবো। এখন যেটা পারবো না সেটা হচ্ছে যে আমরা প্রতিটা মানুষের আহ, যার যা প্রয়োজন সেটা কি আমরা মেটাতে পারছি কিনা, সেটা হয়তো আমরা তো পারছি না। কিন্তু তবু আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে কিন্তু আমরা স্বার্থপর হলেও অনেক দিক থেকে পরার্থপর। আমাদের দেশে যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, আমাদের দেশে কিন্তু জাকাত প্রথাটা কিন্তু আমরা সবাই কম বেশি মানি। আমার যা আছে তার 2.5% যদি আমি প্রতি বছর দেই, তাহলে কিন্তু রাসেল ভাই যেটা বললেন, ওই অল্প কয়েকজন মানুষ না, অনেক মানুষকেই কিন্তু আমি দিতে পারি। তো আমরা যদি আসলে কথায় কথায় নিজেকে ধার্মিক হিসেবে জাহির করতে যারা চাই, আমি দেখি তাদেরকে অনুরোধ করব যে মানে নিজে কতটুকু ধার্মিক সেটা প্রমাণ না করে আসলে আমাদের ধর্মের এই যে সুন্দর এই প্রথাটা আছে এইটাকে যদি আমরা চালু রাখতে পারি, আরো বেশি বেশি করে আমরা যদি ঠিকমতো জাকাতটা দিই, তাহলেই হয়তো আমরা আহ, এইবারের এই সংগ্রামটাও খুব তাড়াতাড়ি আমরা উতরে যেতে পারবো। রাসেল ভাই যেটা বললেন যে 20 দিন ঘরে থাকলে আমরা ভাইরাসটাকে দমন করতে পারছি, কিন্তু সাধারণ মানুষের যে ক্ষুধার জ্বালা, সাধারণ মানুষের জীবন জীবিকার যে জ্বালা, সেটা তো আর আমরা ঘরে বসে থাকলে আহ মেটাতে পারবো না। সেটা আমরা কিভাবে পারবো? যারা আমরা আহ সমাজের প্রতিষ্ঠিত আছি অথবা যাদের সুযোগ আছে, তারা আমরা ওই মানুষগুলোর পাশে দাঁড়াবো। সেটা আমাদের মনের তাগিদ থেকেও দাঁড়াতে পারি, সেটা ধর্মীয় অনুশাসন মানার জন্য দাঁড়াতে পারি, এবং সেটা যদি দাঁড়াই, আমার ধারণা আমরা এবারও পারবো খুব শীঘ্রই এই করোনার প্রকোপ থেকে নিজেদেরকে ফিরিয়ে আনতে। না, চমৎকার। মানে আসলে আমি আমি কোথায় জানি একবার পড়ছিলাম যে আমরা যদি ঠিকমতো জাকাত দেই, তাহলে এর পরের বছর কিন্তু জাকাত দেওয়ার মতো মানুষই থাকবে না যদি আমরা ঠিক মতো দিতাম। তো এখানেও আমাদের কিছু লুপহোল আছে, আমরা হয়তো ঠিকমতো গাইডেন্স গুলো পাচ্ছিলাম না আমাদের ইয়েদের কাছ থেকে। বাট দিস ইজ এ ভেরি গুড ওয়ে আউট, যে প্রতি বছর প্যান্ডেমিক থাকুক আর না থাকুক, ঠিকমতো জাকাত দিলে কিন্তু আসলে আশেপাশে কয়েক বছর যদি কন্টিনিউ করা যায়, তাহলে কিন্তু জাকাত নেওয়ার মতোই লোক থাকবে না। আমি ফিরে আসতে চাচ্ছি রাসেল ভাইয়ের কাছে। রাসেল ভাই, এই প্যান্ডেমিকের সময় আসলে ই কমার্স, আমরা জানি যে এই অর্থনীতিকে সচল রাখার জন্য, সেলারদেরকে চাঙ্গা রাখার জন্য, কনজিউমারদেরকে বিজি রাখার জন্য আসলে ই কমার্সের কোনো মানে বিকল্প নেই। এই সময় মাথায় রেখে আপনারা কি আমাদের শেলফ গুলোকে একটু আলাদা রকম করেছেন? মানে আমি যদি আবার অন্যভাবে বলি যে এখন যদি প্যান্ডেমিক না হতো, এখন আপনার ই কমার্সের শেলফে যে যে প্রোডাক্ট গুলো থাকতো, এখন প্যান্ডেমিকের কারণে কি আপনি ব্যতিক্রম কিছু আনার চেষ্টা করছেন? আমি যদি একটু ইন শর্ট আপনার কাছ থেকে শুনে নিই। জি, ধন্যবাদ আরিফ ভাই। দেখেন, এই আজকের ট্যাগলাইন থেকেই আমি বলি যে এই ইভ্যালি কিন্তু আমরার একটা অংশ। আমরাও দেখিয়েছি যে আমরা পারি। এই প্যান্ডেমিক টাইমে গত বছরও আমরা এক্সপ্রেস শপ দিয়ে পুরো দেশে আমরা গ্রসারি সার্ভিস দিয়েছিলাম। এবার টেকনিক্যাল কারণে সেটা না করলেও আমরা কিন্তু স্বপ্নের থ্রুতে ক্যাশ অন ডেলিভারিতে উইদিন 2 আওয়ার্স ডেলিভারি পেতে পারেন, এই অপশনটা আমরা প্যান্ডেমিক সিনারিও কে সামনে রেখে খুব দ্রুত শুরু করে দিয়েছি। এছাড়া আমরা মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে আমাদের ছেলেপেলেরা তাদের নিজেদের কিছুটা ঝুঁকি নিয়ে হলেও আমাদের অপারেশনস কিন্তু ফুললি রানিং। আমরা এখন দৈনিক প্রায় 25 থেকে 30 হাজার অর্ডার, মানে মিনিমাম 25 হাজার অর্ডার আমরা এখনো ডেলিভারি করে যাচ্ছি। আমরা কিন্তু ডেলিভারি মানে স্পিডটা আরো বাড়িয়ে দিয়েছি। আমরা এখানে চেষ্টা করেছি যে দেখিয়ে দিতে যে আমরা পারি আসলে সময়ের সাথে বা প্রয়োজনের স্বার্থে ইভ্যালি নিজেকে গুছিয়ে নিতে পারে। আমাদের আমি অবশ্য ধন্যবাদ জানাই আমাদের কাস্টমারদেরকেও, যে তারা আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে তাদের ফুল ফেথ রেখে, এবং আজকেও আমাদের যে সাইক্লোনটা হচ্ছে সেখানে আমি দেখলাম যে প্রায় লক্ষ লক্ষ ভিজিটর্স ওনারা শপিং করতেছেন। এবং আমি জানি আমাদের কিছু লিমিটেশনস আছে, আমরা হয়তো যেই স্টাইলে পারা উচিত সেই স্টাইলে হয়তো পারতেছি না আমাদের সার্ভিসটা দিতে, কিন্তু ডে বাই ডে আমরা কিন্তু আমাদের ডেভেলপমেন্টটা চালিয়ে যাচ্ছি। সো ই কমার্স এই সময় যেই ভূমিকাটা, ধরেন একটু ডিফারেন্ট ওয়েতে যদি আমি বলি, যে আমরা হয়তো সব লোকরে ঘরে বসায় আলাদা করে আইসোলেশনে নিতে পারবো না, কিন্তু কিছুটা হলেও যদি মানুষের চলাচলকে কিছুটা লিমিটেড করা যায়, যতটুকু কমানো যায়। অনেক সময় থাকে না যে যখন তুমি পারবাই না তখন তোমার বেস্ট ট্রাইটা করো। এখন আমাদের মানুষের ঘরে রাখার জন্য যদি আমরা ই কমার্স হিসাবে কিছুটা ভূমিকা পালন করতে পারি, আজকে আমরা মনে করব যে আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, আমরা দেশের জন্য কিছু করতে পেরেছি। আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্নর কে এগিয়ে নেওয়ার জন্য যা কিছু করার সেগুলো আমরা করতে পারছি। সো আমরা যদি আজকে 1 লাখ মানুষকেও ঘরের বসে সার্ভিস নেওয়ার সুযোগ দিই, আমি মনে করি 1 লাখ মানুষ অন্তত বাহিরে না যে ঘরে বসে তার
সেফটি এবং সিকিউরিটি মেনটেন করে সে বাজার করতে পারতেছে এই ইভ্যালের থ্রুতে। সো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আরিফ ভাই, ইনশাল্লাহ আমাদের কাস্টমারকে মানে আমাদের সার্ভিসটা ডে বাই ডে আমরা বেটার দিতে পারবো। না, চমৎকার। তাহসান ভাই, রাসেল ভাই যেটা বললো সেটা তো মনে করেন যে প্রোডাক্ট গুলো দিচ্ছে ওগুলো হচ্ছে ফিজিক্যাল ওয়েলবিং এর প্রোডাক্ট, যে হয়তো আমাকে ট্রেডমিল দিচ্ছে, আমি হাঁটছি, অথবা আমাকে পাউরুটি দরকার, পাউরুটি বাসায় এসে পৌঁছে যাচ্ছে। কিন্তু মেন্টাল ওয়েলবিং একটা বড় জায়গা, যে গ্যাপটা এখনো আমাদের মাঝে রয়ে গেছে। আমার যখন কোনো শরীর খারাপ হয় আমার বন্ধুরা বলে যে ডাক্তার দেখা, কিন্তু মন খারাপ হইলে বন্ধুরা বলে চল লং ড্রাইভে যাই, একটু ভালো মতো ঘুমাই। এখানে যে হিউজ একটা গ্যাপ আছে, এবং এই সময় যে ডিপ্রেশন বলি, ফ্রাস্ট্রেশন বলি, এইটার জন্য আসলে আমরা কি করতে পারি তাসিম ভাই? গত বছর তো আমরা অনেকটা সময়, লম্বা সময় ঘরে বন্দি ছিলাম। তো তখন আসলে আমরা প্রথমবারের মতো এরকম একটা কিছু ফেস করেছি, এবং এ কারণে মেন্টাল ওয়েলনেস নিয়ে কথাবার্তাও কিন্তু অনেক বেশি হয়েছে, এবং যে যার জায়গা থেকে কিন্তু কাজ করার চেষ্টা করেছে। যেরকম রাসেল ভাই বললেন যে প্যান্ডেমিকের সময় ঘরে থাকার জন্য অনলাইন শপিংটা যেরকম একটা ব্লেসিং এর মতো ছিল, সেরকম আমার মনে হয়েছে যে যে যার ফিল্ডে থেকে কিন্তু ঠিক কাজটা করার চেষ্টা করেছে। যেরকম আরিফ, তুমি একটা অনলাইন অকশন করেছিলে, সো তোমার জায়গা থেকে ইউ হ্যাভ ডান সামথিং টু রেজ অ্যাওয়ারনেস, রেজ মানি, তুমি সেটা করেছো, কারণ ইউ ক্যান ব্রিং টুগেদার পিপল হু ক্যান ডু গুড ফর দ্য নেশন। আমি আমার জায়গা থেকে কি করেছি, আমার মনে হচ্ছে আমি একজন এন্টারটেইনার। আমরা এন্টারটেইনার যারা সারা বাংলাদেশের জন্য কাজ করি, আমরা কিন্তু খুব একটা লাইভে পারফর্ম করতে চাই না, লাইভ টিভিতেও কিন্তু আমরা পারফর্ম করতে চাই না। কারণ হচ্ছে যে আমাকে মানুষ আসলে সামনাসামনি কনসার্টে দেখবে, সেটাই আসলে আমার প্রকৃত পরিচয় কিন্তু একজন শিল্পী হিসেবে। কিন্তু যখন দেখা গেল আমি বাসায় আছি, তখন কিন্তু শুধু আমি না, সারা পৃথিবী ব্যাপী কিন্তু আর্টিস্টরা বাসা থেকেই কিন্তু আমরা পারফর্ম করলাম। আমরা কিন্তু বাসা থেকে বিনামূল্যে মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম। আসলে মেসেজটা কি থ্রু করলাম, সেটাই। আমরা যে যার জায়গায় আছি, সবাই যেহেতু একটা সমস্যার মাঝে আছি, এই সময় মেন্টাল ওয়েলবিং এর জন্য একে অপরের পাশে থাকতে হবে। সো আমি একজন আর্টিস্ট হিসেবে আমার ভক্তদের পাশে যেভাবে থাকতে পারি, অনলাইনে পারফর্ম করা, আমি সেটাই করেছি। এখন অনেকে সমালোচনা করেছে আমার ফিল্ডেরই, বলেছে আপনারা ফ্রি ফ্রি লাইভে যে তো কনসার্টের মার্কেট নষ্ট করে দিচ্ছেন। এখন আমার কথা হচ্ছে, বেঁচেই থাকছি না আমরা, আমরা ইমোশনালি সুস্থ থাকছি না, আমরা 8-10 মাস কনসার্ট করব না। এখন এই সময় এটাই আমার মনে হয়েছে আমি ঠিক কাজটাই করছি। এখন অনেকে আমার সাথে একমত হননি শুরুর দিকে, আমি সেটা বুঝেছি তাদের কারণটা, কারণ সবারই তো আসলে এটা প্রফেশন। আরেকজন হয়তো তার জায়গা থেকে তিনি ডিসিশন নিয়েছেন তিনি এরকম করবেন না, কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে আমার ওই সময় ওইটা করাই কিন্তু শ্রেয় ছিল। আমরা কিন্তু যারা মিউজিশিয়ান, তারা কিন্তু প্রায় 8-9 মাস কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি। আমি না হয় আরো অনেক কিছু করি বিনোদনের অনেক জায়গায়, সবাই তো করে না। তাদের দৃষ্টিকোণ থেকে আবার ঠিকই ছিল, কিন্তু কষ্ট লাগে তখন যখন 8-9 মাস পরে যখন সবার কাজ শুরু হয়ে গেছে, আমরা 1-2 বার স্টেজে উঠলে কিছু মানুষ যখন বলা শুরু করে যে আপনারা কেন কনসার্ট করছেন না, মানুষ কিন্তু এটা দেখছে না যে আমরা 8-10 মাস কনসার্ট না করে থাকলাম। আমরা সবাই দেখছি সব ফিল্ডে সবাই কাজ করছে। আমরা যখন একটা প্রোগ্রামে অ্যারেঞ্জ করা হচ্ছে, কেউ না কেউ ওখানে বক্তৃতা দিবেন, তার ফাঁকে আমরা যখন গান গাইতে গেলাম, তখনই দেখছি আমাদের প্রতি একটা নেগেটিভ, অ্যাজ ইফ সারা বাংলাদেশের সবকিছু স্থবির, 8 মাস পরে কেন একবার উঠলাম স্টেজে গান করতে। এটাই আমার মনে হয় সবচেয়ে বড় ভুল ছিল। এ কারণে আমার মনে হচ্ছে যে যার জায়গা থেকে ঠিক কাজটা করব, সমালোচনা যার করার সে তো করবে। আমার কাজ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত বুঝতে পারছি এটা আমার দিক থেকে ঠিক কাজ, আমি সেটা করব। তো এখনো সে একই অবস্থায় আবার শুরু হয়ে যাচ্ছে, আমরা লকডাউনে থাকবো। অনেকেই বলবেন যে এখন কি আবার লাইভে গান গাওয়া শুরু হবে কিনা, আর হোয়াট এভার। আমার মনে হয় যে আর্টিস্ট চায় যে সে তার ফ্যান্সদের পাশে থাকবে, মেন্টাল ওয়েলনেস এর জন্য বিনোদনের অসম্ভব প্রয়োজন, সো সে থাকবে। আর যে থাকতে চায় না, সে থাকবে না। কিন্তু তুমি যে কথাটা বললে মেন্টাল ওয়েলনেস, এটা কিন্তু আসলে শুধু বিনোদন দিয়ে হবে তা কিন্তু না। বিনোদন ছাড়াও কিন্তু প্রত্যেকটা মানুষের আত্মসমালোচনা, আত্মিক শুদ্ধির সময় কিন্তু এটা। কারণ আমরা সারাদিন ঘরে আছি, অনেক চিন্তা করতে পারছি। যখন সারাদিন কাজে ব্যস্ত থাকি, তখন কিন্তু আসলে নিজেকে নিয়ে ভাবার, পৃথিবীকে নিয়ে ভাবার সুযোগটা কম থাকে। এখন কিন্তু সেই সুযোগটা আছে, আবারও আমরা সেই সুযোগ পাচ্ছি। আমার মনে হয়েছিল গত বছর যখন আমরা এত দিন ঘরে থাকবো, আমাদের সবার মন মানসিকতা কিন্তু একটু পাল্টাবে, সবাই একটু কম ম্যাটেরিয়ালিস্টিক হব, সবাই একটু বেশি পরার্থপর হব, সবাই একটু বেশি সঞ্চয়ী হব, সবাই একটু বেশি সহমর্মিতা নিয়ে কাজ করব, বোঝার চেষ্টা করব আমার চেয়ে যে একটু খারাপ অবস্থায় আছে তার কথা চিন্তা করব। কিন্তু যখনই দেখা গেল যে আমরা প্যান্ডেমিক থেকে বেরিয়ে আসছি, তখনই আবার কিন্তু পুরোনো জীবনে আমরা ফেরত চলে গেলাম।
এই কারণেই হয়তো প্যান্ডেমিক আবার যখন আসলো, আমার মনে হয়েছে যে আসলে গত বছরের প্যান্ডেমিক থেকে শিখলামটা কি, খারাপ একটা সময় পার করলাম, আমরা ভালোবাসার মানুষদের হারালাম, কিন্তু এর বিনিময়ে আমাদের মাঝে যে আত্মিক শুদ্ধিটা আসার দরকার ছিল সেটা তো আসলে খুব একটা আসলো না। আবারও তো সেই র্যাট রেসে আমরা দৌড়াতে শুরু করলাম। তো আমাদের কিন্তু সেকেন্ড টাইম আবার আমরা এই জায়গাটা এসেছি, সবাই ঘরে বন্দি থাকছি এবং আমাদের আহ জীবিকার প্রয়োজনে তো যেতে পারছি না, ঘরে যারা আছি, যাদের আর্থিক সচ্ছলতা আছে, তাদেরও কিন্তু মানসিক অনেক চাপের মধ্যে দিয়ে সময় যাচ্ছে। আমার মনে হচ্ছে এই সময়টা এটা নিয়ে আবারও আরেকটা সুযোগ পেয়েছি আমরা ভাবার, আমাদের আত্মিক শুদ্ধির দিকে একটু নজর দিতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে আমরা তো পারবো, বেরিয়ে আসতে পারবো, কিন্তু বেরিয়ে আসার পরেও যেন আমাদের এখনকার উপলব্ধিগুলো নিয়ে যেন আমরা পোস্ট প্যান্ডেমিক লাইফটা শুরু করতে পারি। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এই আত্মিক শুদ্ধি বিষয়টা। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং কথা বললেন যে আমরা ওই সময় যে জিনিসগুলো করেছি আমাদের সামনে কোনো এক্সাম্পলস ছিল না। এই যেমন আমরা বলি যে সোশ্যাল মিডিয়া এটিকেটস, এই যে প্যান্ডেমিক এটিকেটস গুলো আপনারা যারা ইনফ্লুয়েন্সার তারা যে সেট করেছেন সেটার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি প্যান্ডেমিক এটিকেটস নিয়ে একটু পরে আরো কথা বলবো যে এই সময় আসলে কি করা উচিত, মানুষকে কিভাবে বুস্ট আপ করা উচিত, নিজের আর্থিক শুদ্ধি কিভাবে করা উচিত। আমি একটু রাসেল ভাইয়ের কাছে চলে আসি, যতবারই রাসেল ভাইয়ের কাছে আসছি ততবারই না একটু কাটকোট্টা বিষয় নিয়ে চলে আসছে। কাটকোট্টা বিষয় মানে হচ্ছে যে যেহেতু ই কমার্স আমরা এখন, আমি অথবা তাসান ভাই একটু বাসায় বসে আর্থিক শুদ্ধির সুযোগ পাচ্ছি, কিন্তু আপনার কিন্তু সেই সুযোগটা নেই। আপনাকে আপনার ফুল টিম নিয়ে এখন দৌড়ঝাঁপ করতে হচ্ছে। আমি একটু আগে দেখছিলাম যে আপনি ই কমার্সের মধ্যে শুধু ই ভ্যালি না, প্রচন্ড মজার মজার বেশ কিছু ই উইং খোলা আছে, ই ফুড, ই জবস, ই হেলথ, ই খাতা, ই বাজার, কয়েকদিন আগে আবার ই একাডেমি। আপনি যদি ইন শর্ট এই প্যান্ডেমিকের সময় কাজে লাগবে এরকম দুই একটা আপনার এই উইং গুলা নিয়ে যদি একটু বলেন যে কিভাবে মানুষকে হেল্প করতে পারে। আমি কিছু বলার আগে আরিফ ভাই, আপনার ওই আমাদের ফুডের যে ক্যাম্পেইনটা, ই ফুডের ক্যাম্পেইন, সেটা নিয়ে আমি চাই আপনি কিছু বলেন যে ওই আমরা যে ফুড কনজাম্পশন নিয়ে আমাদের যে একটা প্ল্যান ছিল এটা যদি একটু শেয়ার করতেন। এন্ড চমৎকার, এটা বরং আপনার কাছে আমার একটা কোশ্চেন আছে যে আমি অনেক আগে থেকে আপনার ফলোয়ার, এবং আমি বলবো যে আমি যখন ব্যাংকার ছিলাম, মানে প্রায় 5 ইয়ার্স 7 ইয়ার্স হবে আর কি, তখন থেকে আমি আপনাকে ফলো করি এবং আপনার প্রচুর সোশ্যাল অ্যাক্টিভিটিস দেখি। সো এই আপনার ইন্সপিরেশনের জায়গাটা কি ছিল, এটা যদি একটু আমাদেরকে বলতেন, এবং সেই জায়গা থেকে আমরা আসলে কিভাবে এই সোশ্যাল অ্যাক্টিভিটিসে ইন্সপায়ার হতে পারি সেটাও যদি একটু জানাতেন। মানে আমি জানি যে আপনি কোশ্চেন করবেন, এটা আপনাকে ওই কি জানি উইদাউট প্রিপারেশনই আপনাকে এই কোশ্চেনটা করে ফেললাম। সো আপনি আমাদেরকে একটু যদি জানাতেন যে মানে কেন আপনার সোশ্যাল ওয়ার্কের প্রতি ফ্যাসিনেশনটা কাজ করে। জি না, ওয়ান্ডারফুল প্রশ্ন এটা। আমি সব জায়গায় খুব একটা সোজা উত্তর দিই যে আমার ছোটবেলা থেকে আমি একটা শব্দ শুনেছিলাম যে সৎ গায়ে দাঁড়িয়ে। যে আমার নানু আমাকে এমন ভাবে বুঝিয়েছিল যে বেটা তুমি এমন একটা কাজ করে যাবা যেটা রেজাল্ট তুমি মরে যাওয়ার পরে পাবা। সো হয়তো ছোটবেলায় আমাকে উদাহরণটা দিয়েছিল যে তুমি যদি একটা গাছ লাগাও সেটা একদিন বড় হবে, সেই গাছের নিচে মানুষ বসবে, গাছের ফল খাবে। ওই সময়ের এক্সাম্পল গুলো এরকমই ছিল, গাছ লাগাও অথবা কি বলে একটা স্কুল করে দাও। কিন্তু আজকের দিনে কিন্তু এখানে সৎ গায়ে দাঁড়িয়ে প্রচুর স্কোপ আছে। আমি কয়েকদিন আগে একটা স্কুল, একটা সবার সাহায্য নিয়ে একটা স্কুল গড়ে তুললাম যেখানে সব স্টেক হোল্ডাররা আছে, প্রায় 4000 মানুষ একটু একটু করে ইনভলভ হয়ে একটা স্কুল গড়ে তুললো। কনসেপ্ট কিন্তু একটাই যে সৎকায় দাঁড়িয়ে আছে, তুমি মরে যাওয়ার পরেও যেন তুমি এটার তোমার বাচ্চারা এটা এনজয়মেন্ট করতে পারে। সুতরাং আমার সব সোশ্যাল ওয়ার্কের পিছিয়ে এই একটা শব্দই আসলে আমাকে মোটিভেট করে। তো আজকের দিনে আজকে আমরা যে প্রবলেমটা পড়ছি, যারা অনেকে সোশ্যাল ওয়ার্ক করছে, দেখেন একদিকে বলছি সোশ্যাল ওয়ার্ক করো, একদিকে বলছি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। তো এই দুটার কারণে না যারা একটু সোশ্যাল ওয়ার্ক করে তারাও খুব 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 সেই কি অবস্থায় আছে। এইটার একটা সলিউশন আমি যখন ইভ্যালিতে ওদের সাথে কাজ করা শুরু করলাম, ইভ্যালির মাধ্যমে আমি একটা সদগায় দাঁড়িয়ে একটা স্কোপ খুঁজে পেলাম। যেমন ইভ্যালির একটা আছে, তাসান ভাই আপনাকে জানানোর জন্য বলছি, ই ফুড, যারা হচ্ছে আমরা ফুড ডেলিভারি দিচ্ছে এবং এটা মোটামুটি হিউজ মার্কেট শেয়ার নিয়ে আছে বর্তমানে। এই ইফতারের সময় অর্ডার হচ্ছে, সেহরির সময় অর্ডার হচ্ছে, মানে মেনলি রোজার সময় তো এই দুইটার সময় প্রচুর অর্ডার হচ্ছে। তো আমি আর রাসেল ভাই মিলে বের করলাম যে আচ্ছা আমরা এখান থেকে একটু, যেহেতু আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সের কারণে সোশ্যাল ওয়ার্ক করতে পারছি না, কি করা যায়। আমরা হয়তো ঠিক করলাম যে আমাদের এখানে 700 টাকার উপরে যে অর্ডার দিবে সেই অর্ডার থেকে একটা লভ্যাংশ আমরা গরিবদের পিছিয়ে, যারা এখন খেতে পারছে না, খুব সারপ্রাইজ হয়তো দিব যে রাতের বেলা হয়তো আমি কোন একটা সুবিধা বঞ্চিত এলাকায় যে 100 জনের
মাথার সামনে কিছু খাবার রেখে আসলাম, অথবা এখন এখন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে গিয়ে এই এক্সিকিউশন গুলো তো আমাদের পক্ষে সম্ভব না, তখন হচ্ছে আমরা একটা স্টেক হোল্ডারকে নিলাম, যেমন বিদ্যানন্দকে নিয়ে আমরা এই কাজটা শুরু করেছি। সো দিস ইজ এ লার্নিং, যে এখন যারা একটু টুকটাক সোশ্যাল ওয়ার্ক করছে তারা যদি বলে যে ভাই গভর্নমেন্টই তো বলছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমি কিভাবে সোশ্যাল ওয়ার্ক করবো, দিস ইজ দ্য রাইট টাইম। আপনার যে নেটওয়ার্কস গুলো আছে আপনি যতগুলো পারেন স্টেক হোল্ডারকে অনবোর্ড করেন, দেখবেন একটা সুন্দর কাজ করতে পারবে। তো আমি এই এই কথা বলার সুযোগে আমি আসলে আমাদের ফুড এবং বিদ্যানন্দ নিয়ে বানানো আমাদের ওবিসিতে একটু দেখিয়ে দিতে যাচ্ছি। আমাদের বিহাইন্ড দ্য সিন যে আছে সে একটু জাস্ট 30 সেকেন্ডে ওবিসিতে একটু ছাড়বে। Some are struggling to find food. Some are struggling with their livelihood. We can all help them from the safety of our homes. This Ramadan, for every order worth 700 taka or above, eFood is adding one extra meal in Bidyananda Foundation's Noble Cause. Let's work together and make a difference. এটা একটু জাস্ট আমি জাস্ট একটা জিনিস দেওয়া হলো যে রাসেল ভাই কথার পরিপ্রেক্ষিতে রাসেল ভাইয়ের একটা প্রোডাক্ট দিয়ে আমি ওনাকে একটা উদাহরণ দিয়ে দিলাম, যে দেখেন এই সময় আসলে মানে কাজ করার জন্য কিন্তু আসলে উসিলা লাগে না। মানে আপনি কেউ যদি একটু মনোযোগ দিয়ে চিন্তা করে যে আসলে কিভাবে এখন কাজ করার সুযোগ আছে, আমি শিওর এখন এই প্যান্ডেমিক এর মধ্যেও কাজ করার অনেক সুযোগ আছে। আমি আবার রাসেল ভাইয়ের কাছে প্রশ্নে ফিরে আসি। আমার খুব জানার ইচ্ছা হচ্ছে যে ই হেলথ অথবা ই জবসটা নিয়ে আমার খুব মানে এই সময় কিন্তু প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে। আমরা এমপ্লয়ার যারা আছি তারা হচ্ছে কস্ট কাটের জন্য ইয়ে করছি, প্রচুর নর্মালিও মানুষ চাকরি হারাচ্ছে। এই সময় ই জবস বা ই হেলথ, এটা নিয়ে আপনার কি প্ল্যানটা আছে? আচ্ছা, আমি ডিরেক্ট এই কোশ্চেন অ্যান্সার দেওয়ার আগে আমি আমার লাইফের আরেকটা ফিলোসফি একটু শেয়ার করতে চাই। সেটা হচ্ছে পজিটিভিটি। এই ওয়ার্ডটাকে আমি একটু শেয়ার করতে চাই যে আমরা না যদি একটু পজিটিভ থাকি সবকিছুতে, একটু সহনশীল হই, আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলির প্রতি পজিটিভ থাকি না, আমরা ফ্রেন্ডসদের প্রতি পজিটিভ থাকি না, আমরা হয়তো আমাদের এমপ্লয়ারের প্রতি পজিটিভ থাকি না। সো এই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে পজিটিভিটি টোটাল সোসাইটিকে চেঞ্জ করে দিতে পারে। হয়তো আজকে আমি পুরোটা এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু আমি এই ওয়ার্ডটা না মানে অ্যাবসলিউটলি বিলিভ করি। সো আমি ব্যক্তিগতভাবে খুব পজিটিভ থাকার চেষ্টা করি, যে যখনই আমি কোনো একটা সিচুয়েশন দেখি, ধরেন এখন ন্যাশনাল ক্রাইসিস বলা চলে, এই সময় কিন্তু প্রচুর মানুষ জব হারাবে। আবার এটাও সত্যি যে আমি পজিটিভ সাইডটা কোনটা দেখতেছি, যে মানে প্রচুর আবার জব ক্রিয়েটও কিন্তু হচ্ছে, ই কমার্সে জব ক্রিয়েট হচ্ছে, বা অনলাইনে অনেকে আসতেছেন, অনলাইন কেনাবেচা বেড়ে যাচ্ছে। আবার আরেকটা জিনিস আমি খুব গত বছর প্যান্ডেমিক শুরুতে আমি বলেছিলাম যে আমাদের না ন্যাচারাল কোনো ডিজাস্টার হয় নাই। আই মিন ধরেন, আল্লাহ মাফ করুক, আমি একটু যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের কোনো ভূমিকম্প হয় নাই, আমাদের কোনো সাইক্লোন, মানে বেসিক্যালি ইভ্যালিতে সাইক্লোন চলতেছে, বাট এমন কোনো সাইক্লোন হয়নি যেতে ন্যাচারাল কোনো ডিজাস্টার। সো এই ধরনের ইকোনমিক হল্টেড সিচুয়েশন বলে এটাকে, এই ইকোনমিক হল্টেড সিচুয়েশনে না সাময়িক একটু কষ্ট হয়। কিন্তু আমি গত বছর একটা উদাহরণ দিয়েছিলাম, এই বছর সেটা হয়েছিল। দেখেন, আমি বলেছিলাম যে যেসব হোটেল কক্সবাজারের এখন বিজনেস পাচ্ছে না, যারা মানে স্ট্রাগল করতেছে, প্যান্ডেমিক সিনারিও হওয়ার পরে দেখা যাবে নেক্সট 2 ইয়ার্স এর বুকিং দেওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাবে। মানে এই যে ইকোনমিক একটা হল্টেড সিনারিও তৈরি হয়, এটা না আবার রিকভারি করে করা যায়। সো আমি এই জন্য এই পজিটিভিটির কথা চিন্তা করে এই জবসের একটা প্ল্যাটফর্ম আমরা লঞ্চ করি, যে আমরা এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করি। এখন দেখা যাবে যত না জব হারাবে, আমি মনে করি যে আফটার প্যান্ডেমিক বা আমরা যদি এই সিচুয়েশন রিকভার করতে পারি, এর চেয়েও বেশি জব অপরচুনিটি তৈরি হবে। সো ওই মোমেন্টে যাতে আমরা আপনাদের পাশে থাকতে পারি, এই সময় বসে যাতে আপনি ফর্মটা ফিল আপ করে রাখতে পারেন, এই জন্য কিন্তু আমাদের খুব তাড়াহুড়ো করে এই প্ল্যাটফর্মটা শুরু করা। এছাড়া আপনি দেখবেন আমাদের ই খাতা নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আসলে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন গুলো, আপনি কাকে কত টাকা ধার দিলেন, কত টাকা নিলেন, কিভাবে কি করলেন, এগুলো এই ধরনের প্ল্যাটফর্ম কিন্তু এখন বাইরের দেশে বেশ পপুলার। আমাদের দেশেও আরো কয়েকটা ব্র্যান্ড আছে বা আর কয়েকটা কোম্পানি আছে যারা করছে, আমরাও আপনাদের এই ক্ষেত্রে পাশে থাকতেছি। এছাড়া আমাদের ই বাজার আছে, যেখানে আপনার ঘরের পুরাতন জিনিস বিক্রি করার পারফেক্ট টাইম। আপনি হয়তো ছবি তোলার সময় পাচ্ছিলেন না, এই প্যান্ডেমিক টাইমে কিন্তু আপনি আপনার
যে জিনিসটা সেল করতে চান সেটা ছবি তুলে ইজিলি আপনি ই বাজারে সেল করতে পারেন। এবং ই হেলথ আমাদের যদিও জাস্ট লঞ্চ হবে, এখনো পুরোপুরি হয়নি, হয়তো নেক্সট উইক আমরা লঞ্চ করব। সো আমি এই পুরো বিষয়টাকেই না, এই কারেন্ট সিনারিওকে আপনাদেরকে বলবো একটু পজিটিভ টোনে দেখেন। আপনারা মানে শুধু আমাদের বিষয় না, ইভ্যালির ক্ষেত্রে না, ধরেন আমরা দেখেছি যে সরকার কোনো একটা সিদ্ধান্ত নিলেও হয়তো আমরা খুব অ্যাগ্রেসিভলি নেগেটিভ আচরণ করি। আমরা সব জায়গায় আমি দেখি যে যেখানেই কোনো মানে একটা নিউজ হয় সেই নিউজের নিচে লক্ষ লক্ষ নেগেটিভ কমেন্টস। আমরা না পজিটিভ বলতে ভয় পাই হয়তো। আমি জানি না যে এই নেগেটিভিটি আমাদের ডেভেলপমেন্টে কতটুকু। আপনারা অনেকে হয়তো ভাবেন যে গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করলেই হয়তো গভর্নমেন্ট অনেক ডেভেলপড হবে, কিন্তু গভর্নমেন্টের পজিটিভ কাজগুলোকে যদি আপনি মানে পজিটিভ কমেন্টস না করেন তাহলে তো ওনাদেরও ইন্সপাইরেশনের ঘাটতি হতে পারে। এটা শুধু গভর্নমেন্টের, এটা শুধু ইভ্যালির ক্ষেত্রে, এটা শুধু আমার ক্ষেত্রে তা না, কিন্তু এটা আপনি আপনার ফ্যামিলির ক্ষেত্রেও সেম জিনিস। আপনি যদি আপনার ফ্যামিলির কেউ আপনার জন্য কন্ট্রিবিউট করেন এবং আপনি আপনার বাবাকেই বললেন যে বাবা আমাকে গাড়ি কিনে দাও না কেন, সেটা না ভেবে যদি আপনি বলতে পারতেন যে বাবা আমাকে তো তুমি 3 বেলা খাওয়াচ্ছ, আরেকজনের বাবাকে দেখেছি খাওয়াতে পারেনি, এই যে পজিটিভ চেঞ্জটা এই সময় না, এটা নিয়ে আমার মনে হয় অনেক কিছু ভাবার আছে। তাহসান ভাই আছেন, আমি শিওর তাহসান ভাই পজিটিভিটি নিয়ে আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে পজিটিভিটির পক্ষে। এবং আমি চাই আমাদের এই পত্রিকার নিউজের নিচের কমেন্ট লাখ লাখ পজিটিভ কমেন্ট হবে, নেগেটিভ কমেন্ট হয়তো যেটা করার মতো সেটাতেই হবে, পজিটিভ গুলোও যাতে একটু আসে। জি আরিফ ভাই। জি ওয়ান্ডারফুল। আমার মনে হয় পজিটিভিটি নিয়ে সবচেয়ে কত ভালো কথা বলার মানুষ হচ্ছে আমাদের তাসার ভাই, যাকে দেখলেই আমাদের পজিটিভ মনে হয়, যার একটা গান শুনলে আমরা একটা পজিটিভ ভাইব পাই, যার একটা কথা থেকে, যার একটা লিরিক থেকে। তো আমার মনে হয় এই যে আমি যেটা বলছিলাম প্যান্ডেমিক এটিকে তত পজিটিভিটি, আপনি এটা নিয়ে একটু ম্যাক্রো লেভেলে একটু আমরা একটু জ্ঞান নিতে যাচ্ছি। সবসময় পজিটিভ চিন্তা করাটাও কিন্তু আসলে ঠিক না, রিয়ালিটিটা বুঝে সত্যটা বলতে হয়। কারণ যদি আমি সবসময় পজিটিভ বলতে থাকি তার মানে আমি আসলে কিন্তু ইন আ ওয়ে ফেক হয়ে যাচ্ছি। আমি রাসেল ভাইয়ের কথার সাথে একমত। আমাদের দেশে এই কথাটা জরুরি, কারণ আমাদের দেশে নেগেটিভিটির চর্চাটা বেশি। এই কারণে আসলে আমি যে বইটা লিখেছি রিসেন্টলি বইমেলাতে প্রকাশিত হলো, অনুভূতির অভিধান, ওখানে 20টা গল্প আছে 20টা অনুভূতি নিয়ে। আমি যদি শুধুই পজিটিভিটির চর্চা করতে চাইতাম তাহলে হয়তো আমি 20টাই পজিটিভ অনুভূতি নিয়ে কথা বলতাম। আমি যেটা করেছি হয়তো 10টার মতো পজিটিভ অনুভূতি, 10টার মতো নেগেটিভ অনুভূতি নিয়ে কথা বলেছি। এই কারণে যে বাংলাদেশে এই কারণ না যে আমি নেগেটিভ অনুভূতির চর্চা হোক সেটা চাই না, আমি চাই কিভাবে নেগেটিভ অনুভূতিগুলো আমরা আসলে দমন করতে শিখি। এই কারণে আসলে পজিটিভিটি নিয়ে শুধু কথা বললে হবে না, নেগেটিভিটিকে কিভাবে দমাতে হয় সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। যেরকম আমি এই 20টা অনুভূতির মধ্যে আমি কয়েকটা একটু পড়ে শোনাই, তাহলে হয়তো যেটা বললে ম্যাক্রো লেভেলে, দ্বিধা, কৌতূহল, বিস্ময়, আতঙ্ক, অহংকার, সহমর্মিতা, অনুশোচনা, আস্থা, অনুপ্রেরণা, এরকম আরো আছে। কিন্তু দুটো অনুভূতি নিয়ে মানুষ আমাকে অনেক বেশি প্রশ্ন করছে, কারণ দুটো শব্দ আসলে ভিনদেশি ভাষা থেকে নেয়া। একটা হচ্ছে সাদেন ফ্রয়েড আর আরেকটা হচ্ছে মনাকপসিস। যেহেতু পজিটিভিটি নিয়ে কথা হচ্ছে, আমি জাস্ট সাদেন ফ্রয়েড অনুভূতিটা নিয়ে একটু কথা বলবো। এটা একটা খুবই নেগেটিভ একটা অনুভূতি, কিন্তু রাসেল ভাই যে বললেন যে পজিটিভিটি নিয়ে কথা বলার পেছনে এই নেগেটিভ অনুভূতিটা নিয়ে কথা বলাটা খুব জরুরি মনে হয় আজকের এই আমাদের দেশে। সাদেন ফ্রয়েড শব্দটা জার্মান শব্দ হলেও এটা ইংরেজি ভাষাভাষীর মানুষ এটা ব্যবহার করা শুরু করেছে। আমি শুধুমাত্র প্রথম প্যারাগ্রাফটা একটু আপনাদের পড়ে শোনাতে চাই। জার্মান ভাষায় একটা শব্দ আছে সাদেন ফ্রয়েড। সাদেন অর্থ ক্ষতি আর ফ্রয়েড অর্থ আনন্দ। অন্য কারো ক্ষতি সাধন হতে দেখে যদি মনের মাঝে আনন্দের অনুভূতি জেগে ওঠে তখন সেই অনুভূতির নাম সাদেন ফ্রয়েড। এই অনুভূতিটা আমাদের দেশে কি প্রকট, কি মনে হয়? আমার প্রকটের থেকে বড় কোনো শব্দ থাকলে আরো সেটা হতো। তো আমি কিন্তু একটা নেগেটিভ বিষয় নিয়ে কথা বলছি রাসেল ভাই, সরি, যেহেতু কিন্তু আমি আসলে পজিটিভিটি শুধু পজিটিভ নিয়ে কথা বলবো। আমি পজিটিভ কথা বলতে চাই নেগেটিভিটিকে দমন করার মাধ্যমে। এক্স্যাক্টলি, না দ্যাটস দ্য পারফেক্ট। এজন্যই তাহসান ভাই বললাম যে এই ব্যাপারে আপনি ভালো বলতে পারবেন। তো সাদেন ফ্রয়েড শব্দটা যদিও আমাদের ভাষায় নেই, কিন্তু এটা আসলে আমাদের মাঝে প্রকট। আমি এটা দুটো উদাহরণ দেই। এই অনুভূতিটা খুব সাধারণভাবে আসতে পারে যখন আমি দেখি আমার কোনো প্রতিযোগী ক্ষতির সম্মুখীন হয়েছে। যেমন ধরেন আমি একজন অনলাইন রিটেইলার এবং রাসেল ভাই আমার কম্পিটিশন।
যদি আমি দেখি রাসেল ভাইয়ের বিজনেসে ধস নামছে, আমার কিন্তু ভালো লাগবে এবং আমি চেষ্টাও করব নানাভাবে, সরি কেটে গেল, এবং আমি চেষ্টাও করব নানাভাবে হয়তো তার ব্যবসায় যেন ফল হয় সেরকম চেষ্টা করা। এটা কিন্তু ইন এ ওয়ে স্বাভাবিক, কিন্তু হ্যালো সরি হ্যাঁ, ইউর ব্যাক। কিন্তু অস্বাভাবিক হচ্ছে সেটা যে আমি যখন, সরি আমার ফোনে একটু ঝামেলা হচ্ছে, অস্বাভাবিক হচ্ছে সেটা যখন আমার সাথে ওনার ইন্ডাস্ট্রির কোনো সম্পর্ক নেই, আমি হয়তো ব্যবসায়ী না, আমি অন্য একটা ফিল্ডে কাজ করি, কিন্তু যখন আমি দেখবো যে ওনার কোম্পানির ক্ষতি সাধন হচ্ছে, আমার তাও ভালো লাগছে। এইটা হচ্ছে সাদেন ফ্রয়েডের সবচেয়ে বেশি খারাপ একটা প্রভাব। যখন হয় কি, আমি একজন সেলিব্রিটি, আমি হয়তো সারা জীবন বিনোদন দিয়ে গেলাম, হঠাৎ করে আমার জীবনে কোনো একটা স্ক্যান্ডাল আসলো, সবাই খুব উল্লসিত হয়ে গেল। এরকমই হয় না? এরকম তো হয়। আমি আমার গল্পে দুটো উদাহরণ দেখিয়েছি। একটা উদাহরণ হচ্ছে যে একজন ক্রিকেটার খুব নাম করা সারা পৃথিবীতে, তার একটা ছোট্ট স্ক্যান্ডাল হলেই খুবই মানুষজন খুব উল্লাসে ফেটে পড়ে। অথবা একজন বিনোদন জগতে কাজ করে একজন নায়িকা, তার হয়তো ডিভোর্স হয়েছে, অকারণে তাকে গালিগালাজ করতে শুরু করেছে কিছু মানুষ, অ্যাজ ইফ এই মানুষটার সাধারণ জীবন সম্পর্কে সবকিছু তারা জানে। তো এই যে অনুভূতিটা সাদেন ফ্রয়েড, অন্য কারো খারাপ হতে দেখলে আমাদের এক ধরনের উল্লাসে ফেটে পড়ি, এটা আসে আসলে হীনমন্যতা থেকে। আমরা আসলে অন্য কারো ভালো দেখতে পারি না। আমি যতই বলি, অথবা রাসেল ভাই আপনি যতই বলেন যে আমরা পজিটিভিটি নিয়ে কথা বলবো, আসলে কিন্তু পজিটিভিটি আসবে না যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা এই শব্দটা আগে জানবো। আগে আমাদের এই শব্দটা বুঝতে হবে যে অন্য কারো খারাপ দেখলে আমার ভালো লাগবে কেন, সে তো আমার কোনো ক্ষতি করেনি। এই ধারণাটা আমার, বাংলা ওয়ার্ড আছে তাহসান ভাই, এটাকে হিংসা বলে না? না, হিংসা আবার আরেক জিনিস, ওইটা আরেকটা গল্প আছে, ঈর্ষা। ওই গল্পটা নিয়ে আজকের কথা না বলি, 20টা গল্পের মধ্যে আরেকটা দেখে। এটা কি আমাদের একটা কিছু শব্দ ছিল না, পরশ্রী কাতরতা নাকি? হ্যাঁ, পরশ্রী কাতরতা। আমরা অন্যের খারাপ বলতে পারছি, কিন্তু এটা একেবারেই অন্যের খারাপ দেখলে আমার ভালো লাগছে। আমি তার মতো হয়তো হতেও চাই না, আমি হয়তো তার মতো ব্যবসায়ী হতে চাই না, তার মতো আর্টিস্টও হতে চাই না, তার মতো ক্রিকেটারও হতে চাই না, কিন্তু অন্যের খারাপ হলে আমার ভালো লাগে। সো আমার এই কথাটার বলার উদ্দেশ্য এটা হচ্ছে, আমি তো আসলে অনেক ব্র্যান্ডের সাথে অনেক বছর ধরেই তো কাজ করেছি। আমি তো বিনোদন জগতে আছি অনেক বছর ধরে। শুরুটা ছিল খুব সীমিত পরিসরে, ঢাকার চিটাগাং এর ছেলেমেয়েরা আমাদের গান শুনতো ব্ল্যাকে, তারপরে সোলো অ্যালবাম আরেকটু বড় জায়গা পেলাম, তারপরে যখন আরো আলো প্রেমাতাল হিট হওয়া শুরু করলো, আরো বড় জায়গা পেলাম, অভিনয় করা শুরু করলাম, আরো বড় জায়গা পেলাম, সোশ্যাল ওয়ার্ক করছি, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, আস্তে আস্তে কিন্তু আমার জায়গাটা বড় হয়েছে। আমি কিন্তু 16 কোটি মানুষের কাছে পৌঁছেছি আল্লাহর রহমতে। সো ওই ছোট একটা জায়গা থেকে যখন আমি হয়তো 10,000 মানুষের কাছে পৌঁছাতাম, সেখান থেকে আজ অবধি আমি কিন্তু অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেছি। যখনই একটা ব্র্যান্ডের সাথে আমি যুক্ত হই অ্যাজ এন এন্ডোর্সার, তখন কিন্তু বিভিন্ন রকমের রেসপন্স আমি কিন্তু একই সময় পাই। সো এবারও যখন ইভালির সাথে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলাম, আমি কিন্তু আরেক ধরনের রেসপন্স কিন্তু আমি পেলাম। সো এই কথাটা আমি এই কারণেই বলতে চাচ্ছি, রাসেল ভাই যেভাবে বললেন যে আমাদের কিছু লিমিটেশনস আছে, আমরা এটা কিন্তু ঠিক করার চেষ্টা করব, কিন্তু লিমিটেশনস গুলো ঠিক করার চেষ্টা যখন করব, তখন কিন্তু আমরা সমালোচকদের কথা আমি চাই আপনি শোনেন, কিন্তু এমন ভাবে শুনবেন আপনার বুঝতে হবে যে কারা আসলে সাদেন ফ্রয়েডে মোটিভেটেড হয়ে আপনার সমালোচনা করছে, আর কারা আসলে মিসকমিউনিকেশনের কারণে আপনার সমালোচনা করছে। তো আপনার কিন্তু, আপনি একজন ক্যারিজম্যাটিক বিজনেস লিডার, আপনি কিন্তু লাইভে এসে মানুষের সাথে কথা বলেন। আমার মনে হয় আপনার ওই কাজটা আরো বেশি করা জরুরি। যারা সাদেন ফ্রয়েডের কারণে আপনার খারাপ চাচ্ছে, আপনার ইভ্যালির মতো প্রতিষ্ঠানটা যেন না বড় হয় সেটা চাচ্ছে, তাদেরকে বোঝানো যে আসলে ইভ্যালি বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। অ্যামাজন যদি পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি হতে পারে, ইভ্যালি কেন 2-3 বছরে এত বড় হয়েছে, ইভ্যালি কেন বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান হবে না, এবং ইভ্যালি কেন বাংলাদেশ থেকেও আরো বড় পরিসরে চিন্তা করবে না? এটা আমার মনে হয় আপনার দিক থেকে আসা উচিত এক। আর আরেকটা যেটা হচ্ছে, যেগুলো গঠনমূলক সমালোচনা, সেগুলো নিয়েও আপনার কিন্তু চিন্তা করতে হবে, এবং সেগুলো নিয়েও মানুষকে বোঝাতে হবে যে এই যে আপনি পয়েন্টটা আমাকে দিলেন, এইটার ভিত্তিতে আমরা এই কাজটা করছি। আমার মনে হয় ইউ আর আ ভেরি কেপেবল পারসন এন্ড ইউ ক্যান ডু দ্যাট। যে কোনো ব্যবসার সাথে যখন আমি এন্ডোর্সার হিসেবে হই, সেই কোম্পানির কিন্তু কমপ্লেন্টস গুলা একজন অ্যাম্বাসেডর হিসেবে আমার কাছেও আসে, এবারও কিন্তু এসছে। কিন্তু অ্যাম্বাসেডর হিসেবে আমার আপনার কাছে অনুরোধ, যেটা আমি অন্য হয়তো অনেক কোম্পানিকে করতেও পারতাম না, যেটা আপনি সুন্দরভাবে মানুষের সামনে এসে কথা বলছেন, ওপেন কমিউনিকেশন করছেন, সো আমিও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আপনাকে এই অনুরোধটা করব, আপনার কিন্তু মানুষের ওই গঠনমূলক সমালোচনাগুলো নিয়ে খুবই তাড়াতাড়ি টার্ন অ্যারাউন্ড টাইমটা আনতে হবে, এবং যেন ইভ্যালি ব্র্যান্ডের উপর আমরা যেরকম বিশ্বাস করি, সেই ব্র্যান্ডের উপর বিশ্বাসটা যেন সবার
খুব তাড়াতাড়ি আরো নিবিড় হয়, সেই অনুরোধটা, এবং আমি বিশ্বাস আমি পজিটিভ আপনি সেটা পারবেন। না না, শিওর শিওর, থ্যাংক ইউ তাহসান ভাই। জি না, ওয়ান্ডারফুল। আমার গঠনমূলক সমালোচনার শব্দটা শুনে একটা লাইন মাথায় আসলো, যে সমালোচনার জিনিসটা কিন্তু আসলে সেটা হতে হয় বৃষ্টির পানির মতো, যেটা গাছকে বেড়ে উঠতে সাহায্য করবে, উপড়ে ফেলতে না। কিন্তু আমরা না জাতি হিসাবে কেন জানি মানে সমালোচনা জিনিসটার মধ্যেই নাই, ইদার ওকে ধরে মারে পিটাও, গালি দাও, অথবা চুপ থাকো। কিন্তু এই সমালোচনা জিনিসটা যে কত ইউজফুল একটা জিনিস ব্যক্তি গঠনের জন্য, প্রতিষ্ঠান গঠনের জন্য। তো আমি ইভ্যালির যারা ইয়ে আছে তাদেরকে বলছি, আপনারা প্লিজ গঠনমূলক সমালোচনা করেন। রাসেল ভাই প্রচুর ইন্টারেক্ট করে আপনাদের সাথে, এমন কোনো প্রবলেম নেই যেটা হয়তো আমরা বসে সলভ করতে পারবো না। সুতরাং গঠনমূলক সমালোচনাটা উঠে আসা উচিত। আর তাহসান ভাইয়ের ওই যে সাদেন ফ্রয়েড থেকে আমার খুব পজিটিভ একটা জিনিস নিতে পেরেছি, সেটা হচ্ছে যে আমার ধারণা ছিল বাঙালিদের মধ্যে শুধু এই সাদেন ফ্রয়েড আছে, কিন্তু না, শব্দটা জার্মানি। তার মানে জার্মানির জাতির মধ্যেও ছিল। আমাদের আপসেট হওয়ার কিছু নাই, ওই জাতির মধ্যে যদি এটা থাকার পর তারা ওখান থেকে বের হয়ে আসতে পারে ইনশাল্লাহ। আজকে যেহেতু আমাদের টপিক আমরাই পারি, সুতরাং আমরা হয়তো একদিন সাদেন পয়েন্ট থেকে বের হয়ে আসতে পারবো। আমি আবার রাসেল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। রাসেল ভাই, আমরা বেশিক্ষণ প্রোগ্রামটা হয়তো টানবো না। আপনার যদি এই সময় মানে কিছু একটা বলতে হয়, আপনি আপনার ইয়েদেরকে নিয়ে বলেন না, যে আপনার উপর যারা বিলিভ ইন ইউ, এই বিশ্বাসে যারা আপনার লয়াল আছে, যারা কাস্টমার, যারা সেলার্স, যারা এই মুহূর্তে আমি যখন কথা বলছি তারা হয়তো সেই কুমিল্লা জেলায় ডেলিভারি করছে অথবা বরগুনা জেলায় ডেলিভারি করছে, মানে সবার জন্য যদি আপনার কিছু বলার থাকে এই প্যান্ডেমিকের সময়। জি জি, তাহসান ভাইয়ের প্রসঙ্গক্রমে আমি একটু বলি। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাকে একজন মেসেজ করলো যে আমার 3টা অর্ডার পেন্ডিং, এটা নিয়ে অনেকবারই বলতেছি। সো ইভ্যালির প্রতি আস্থা একদম নষ্ট হয়ে গেছে, আমি আর ইভ্যালিতে কেনাকাটা করবো না। সো এটা সত্যি যে মানে যখন আমরা কেনাকাটা করি তখন আসলে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস কিনি খুব দ্রুততার সাথে ব্যবহার করার জন্যই, কিন্তু দেখা যায় যে আমরা সেই ভ্যালি তার জন্মের পর থেকেই একটা স্টেটমেন্ট দিয়ে আসছি যে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিতে চাই। আমরা কিছু মানুষের কিছু স্বপ্ন পূরণ করতে চাই, যেগুলো হয়তো সে আমাদের এই ধরনের অর্গানাইজেশন না হলে হয়তো অনেকেই বলে আমাকে যে তার ক্যাপাসিটি অনুযায়ী সে কিনতে পারতো না, সে হয়তো আমাদের জন্য সেটা করতে পারছে। সো যেই অফার এবং ডিসকাউন্ট আমরা যেভাবে দিতে পারি এই এখনকার সিস্টেমে, সেটা হয়তো আমি রিয়েল টাইম ডেলিভারি মানে 1 ঘন্টায় ডেলিভারি করতে গেলে সেটা আমাকে হয়তো কোনো একটা দোকান থেকে এমআরপি তে কিনে আপনাদেরকে দিতে হতো, সেটা হয়তো আমরা পারি না। সেই জায়গা থেকে কিছু কনফিউশন তৈরি হচ্ছে, বা পুরো সিস্টেমটা যেহেতু নতুন সেই জায়গা থেকে অনেক ধরনের কোশ্চেনও আসে, এবং এই কোশ্চেনগুলো বিভিন্ন গ্রুপে লেখালেখি বা বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হয়, তাতেও কিন্তু আমাদের দিক থেকে কোনো অবজেকশন নেই। আমি জানি যে দিন শেষে আমরা মানুষের যদি ভালোর জন্য কিছু করি, আমরা টুডে অর টুমরো রেকগনাইজড হবই। তো যাই হোক, এই প্রসঙ্গক্রমে আসতেছি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি এই পর্যন্ত কতগুলো প্রোডাক্ট নিয়েছো? বললো যে আমি মোটামুটি 85টার মতো প্রোডাক্ট পেয়েছি, কিন্তু এই 3টা পাইনি। তা আমি বললাম একটাও কি পজিটিভ রিভিউ দিয়েছিলে? বলছে না, আগের গুলো তো দেওয়া হয়নি। বললাম দেখো, ওই সময় যদি তুমি পজিটিভ রিভিউ গুলো দিতে, তাহলে হয়তো আমাদের প্ল্যাটফর্মের সেলস আরেকটু বাড়তো। আমাদের প্ল্যাটফর্মের সেলস যত বাড়বে, আমাদের ক্যাপাসিটি তত বাড়বে, আমাদের এফিসিয়েন্সি তত বাড়বে। সো আমরা অবশ্যই তাহসান ভাই, আমি কথা দিচ্ছি, আমি নেগেটিভ সমালোচনা থেকে অবশ্যই আমরা ডেভেলপমেন্টের, আপনি নিজে রিকোয়েস্ট করেছেন, মানে আপনার রিকোয়েস্টকে অবশ্যই অসম্মান করব না। কিন্তু আমার না সবার প্রতি অনুরোধ, আমরা প্রতিদিন 20 থেকে 25 থেকে 30,000 অর্ডার নট প্রোডাক্ট ডেলিভারি করতেছি। আমরা যদি 200 মানে পজিটিভ রিপোর্ট পেতাম, তাহলেও কিন্তু দেখা যেত আমাদের ইন্সপাইরেশন। হ্যাঁ, আমি শিওর যে আপনারা এই পজিটিভ কথাগুলো হয়তো আপনাদের রিলেটিভদের বলেন, আপনার ফ্রেন্ডসদের বলেন, এবং বলেন দেখেই রিলেটিভ এবং ফ্রেন্ডসরাও কিন্তু কেনাকাটা করে, এবং করে দেখেই কিন্তু আমাদের আজকে এত গ্রোথ। আজকে আমাদের 15 জন টিম মেম্বার থেকে আজকে আমাদের 1200 জনের টিম মেম্বার কোর, ডেলিভারি হিরো ছাড়া। ডেলিভারি হিরো আছে 5000-এর উপরে। আজকে আমরা বলতে পারি যে আমরা সবচেয়ে বড় ই কমার্স, কারণ আপনারা পজিটিভ দিকগুলো হয়তো অফলাইনে বলেন। সো আমরা চাই যে আপনারা অনলাইনেও বলেন, এবং আমি অবশ্যই থ্যাঙ্কফুল টু আওয়ার সেলার্স, টু আওয়ার কাস্টমার্স, যে আপনারা এই পজিটিভিটি টোন আনেন দেখেই কিন্তু সম্ভব। কিন্তু আমি আজকের সাবজেক্ট লাইনে একটা কথা বলে আমার দিক আপাতত আমি রাখবো, সেটা হচ্ছে যে এই আমরাই পারি সেই জায়গা থেকে না আমি একটা লাইন বলতে চাই, যে
এই ইভ্যালির সার্ভিসকে ভালো করা ইভ্যালি যেরকম পারে, আবার আপনি আপনার জায়গা থেকেও আমরাই পারি দিয়েও পারেন। কিভাবে পারেন দেখেন, আপনি হয়তো, আমি দেখেছি যে যখনই আমরা কোনো একটা প্রোডাক্ট, তীরের তেল আমরা 10% ডিসকাউন্টে ছেড়েছি, এই তেল কিন্তু বাংলাদেশের কোথাও যে আপনি 10% ডিসকাউন্টেও পাবেন না, কারণ আপনাকে রিয়েল প্রাইসে নিতে হবে। তখন মানে বিভিন্ন গ্রুপে লেখালেখির বিষয়টা এরকম যে এইটা কোনো অফার হলো। সো এই এই জায়গাটা যদি চেঞ্জ আনতে আমরা না পারি, আমরা যদি এখনো আপনাদের কালচারাল ডেভেলপমেন্টের জন্যই আমাদের ডিসকাউন্ট কন্টিনিউ করতে হয়, আমাদের জন্য একটু হলেও কঠিন। সো আমার রিকোয়েস্ট, মানে হয়তো আপনি ভাববেন যে আপনি একা করে এই ভ্যালিকে চেঞ্জ করতে পারবেন না, ওই সেই শুরুর লাইনটা যদি আমি আবারও বলি যে আমরাই পারিটা একটু কনফিউজিং। হয়তো ভাবতে পারেন এক ই ভ্যালিতে আমি এমআরপি তে অর্ডার করে দোকান থেকে কিন্তু আপনি এর চেয়ে বেশি প্রাইসে নিচ্ছেন, কিন্তু আপনি কেন জানি ই ভ্যালি থেকে নিতে চান না। সো এই জায়গা থেকে না, আপনি যদি আপনার জায়গা থেকে যদি আমাদেরকে হেল্প করেন, আপনি যদি যখন খাবারটা অর্ডার করেন দেখা যাচ্ছে আপনি প্রোডাক্ট অর্ডার করতেছেন ই ভ্যালি থেকে, ই ফুডের রেগুলার অর্ডারটা করতে চাচ্ছেন না, কারণ আপনার মনে হয় ই ভ্যালি তো ডিসকাউন্ট দেবেন, আমি কেন নিব। মানে এক ধরনের নেগেটিভ অ্যাপ্রোচ যদি আপনার থাকে না, আমাদেরও তো ডেভেলপমেন্টটা একটু হলেও কঠিন হয়ে যায়। কারণ দিন শেষে আমরা যদি প্রচুর এক্সপানশন, মানে প্রফিটেবল এক্সপানশন না পাই, আমাদের যেই ইনফ্রাস্ট্রাকচারাল এক্সপানশন দরকার, আমাদের যেই সাপোর্ট ক্রিয়েট করা দরকার, সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটু হলেও কষ্ট হয়। আমি বলবো না যে আপনারা সাপোর্ট না করবেন না দেখে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ডিলে করবো বা আমরা চাই ডিলে করে হোক, বাট এই এই ইভ্যালিকে কিন্তু আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এই ইভ্যালিকে আমরা সবাই মিলে চেঞ্জ করে ফেলতে পারি। আজকে যে ফুড অর্ডারটা আপনি আজকে যদি ইভ্যালি থেকে আপনি একটা টিভি ডিসকাউন্টে কিনে থাকেন, কেন আমি বিলিভ ইন ইউ নিয়ে এক্সপ্লেনেশনটা এই সুযোগ দিয়ে দিই যে আমি বিলিভ ইন ইউ বলেছি, দেখবেন ইউর সেলফ বলিনি। আমরা বিলিভ ইন ইউ বলতে কিন্তু একটা জিনিস বোঝাচ্ছি যে আপনার প্রতি আমাদের একটা বিশ্বাস আছে যে আপনি যদি আমাদের দ্বারা কোনোভাবে উপকৃত হন, এই আপনিই পারেন এই ভ্যালিকে চেঞ্জ করে ফেলতে। আজকে আমি জানি আমাদের এই লাইভে হাজার হাজার অর্ডার নিয়ে কমেন্টস হবে, কারণ আমরা প্রতি মাসে এখন 8 লক্ষ 9 লক্ষ অর্ডার, কনফার্মড অর্ডার রিসিভ করি। সেখান থেকে মানে আপনার অর্ডার নাম্বার কমেন্টিং করে হয়তো আপনি ভাবতেছেন যে আপনার প্রোডাক্ট একটু ফাস্ট আসবে, সেজন্য হয়তো কমেন্টিং গুলো নেগেটিভ এবং কমেন্টিং গুলো অর্ডার, তাহসান ভাই হয়তো দেখবেন যে তার কমেন্টিং এ সব অর্ডার নাম্বার আসতেছে, বাট এই যে আমরা মানে ডেলিভারি করি এই নাম্বারটা তাহসান ভাইকে আমি দেখাইতে পারলাম না। এই যে প্রতিদিন 30,000 করে অর্ডার ডেলিভারি হচ্ছে, সেই নাম্বারটা কিন্তু তাহসান ভাইকে আমরা দেখাতে পারছি না। এটা আপনি পারেন, আপনারা পারেন এবং আমরা পারি। এই আমরাই পারি শব্দটাকে আসলেই আমি অনেক গুরুত্বের চোখে দেখতেছি। এই আমরাই পারি এই ভ্যালিকে আনপ্যারালাল এবং সবচেয়ে বড় প্ল্যাটফর্ম তৈরি করতে এবং বেস্ট সার্ভিসের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে আমরা সবাই মিলে পারি। আরেক ভাই থ্যাংক ইউ যে আপনি এই ধরনের একটা সাবজেক্ট লাইন তৈরি করেছেন। না না, চমৎকার। আমি তাহসান ভাইয়ের কাছে যাওয়ার আগে উনার একটা কথা ধরে আমি একটু বলি। এটা কিন্তু শুধু উনার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই আমরা যদি একটু পজিটিভিটিটা ছড়াই। এখন অনেকে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে বলে, যেহেতু এটা আমার ফিল্ড এই জন্য আমি এটা বলছি, যে তোমরা যে দান টান করো, এটা তো কোরআন শরীফে লেখা আছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন টেন না পায়। সেটার উত্তরে আমি খুব একটা উত্তর প্রায় সবাইকে বলি যে দেখেন, আপনার করা একটা পজিটিভ জিনিস দেখে যদি অন্য মানুষের ডান হাতটা এগিয়ে আসে, যার ডান হাতটা অব্যবহৃত ছিল, সেটা কি সমাজে হেল্প করবে না? সুতরাং দিস ইজ অলসো এ থিওরি যে হ্যাঁ ঠিক আছে, সব জায়গায় পজিটিভিটি ছড়াতে হবে, সেটা ই কমার্স হোক, আপনি সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে হোক। আপনি যদি কিছু কাজ করে থাকেন, আজকে যদি আপনার দারোয়ানটাকে হেল্প করে থাকেন, আজকে যদি একটা রিক্সা চালককে আপনি এক বোতল পানি কিনে দিয়ে দেখেন, অবশ্যই এই জিনিসগুলা মানুষকে জানাবেন। মানে যত জানাবেন তত দেখবেন সেই সকল মানুষরা এগিয়ে আসবে যাদের ডান হাতগুলো অবহেলিত আছে। তো শেষ করার আগে আমি একটু তাহসান ভাইয়ের কাছে চলে যেতে চাই। আজকে টপিকটা খুব ইন্টারেস্টিং এক জায়গায় চলে গেল। আমরা হাউ টু ফাইট দ্য প্যান্ডেমিক থেকে শুরু করে পজিটিভিটি, সেখান থেকে মাঝখানে সাদেন ফ্রয়েড ঢুকে গেল। খুশিও লাগলো যে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমাদের আসলে লুপ হোলটা কোথায়। তো আপনি যদি একটু শেষ করার আগে একটু এই সোশ্যাল ভ্যালুজ, ফ্যামিলি ভ্যালুজ, আপনি যদি আবার, আমি বারবার আপনাকে এতটা আমার পছন্দ সবকিছুতে মাইক্রো লেভেলে চলে যেতে চাই, সো আপনি যদি একটু পজিটিভিটি নিয়ে মাইক্রো লেভেলে আবার কিছু একটা বলে শেষ করতে চান। আচ্ছা, থ্যাংক ইউ আরিফ। আমার একটু একটা ফোন এসেছিল বলে স্পিকারটা প্রবলেম হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আমি মনে হয় বুঝলাম। শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, একদম শুনতে পাচ্ছি। শেষ করার আগে আপনি পজিটিভিটি নিয়ে যদি কিছু বলতে চান। হ্যাঁ, রাসেল ভাই যেটা বলছিলেন যে আমরা নেগেটিভ রিভিউ দেই বেশি এবং পজিটিভ কথা কম বলি, এটা নিয়ে আজকে আমার একটা ঘটনা ঘটেছে।
এই সপ্তাহে বেশ কিছু মানুষ, জ্ঞানীগুণী মানুষ ফেসবুকে লেখালেখি করছেন একটা বিষয় নিয়ে, যে আমাদের বই মেলাতে কোন বইগুলো সবচেয়ে বেশি বিক্রি হয় এবং কি ধরনের বই বিক্রি হয় সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। একটা হচ্ছে যে ইংরেজি শিক্ষার বই এবং ইসলামিক বই বিক্রি হচ্ছে বেশি। সাহিত্য চর্চা যারা করেন তারা বলছেন যে আসলে তাহলে তো বাংলাদেশে নতুন প্রজন্মে সাহিত্য চর্চাটা হচ্ছে না। এই নিয়ে অনেক লেখালেখি হচ্ছে এবং খুবই কটু ভাষায় সমালোচনা হচ্ছে যারা হয়তো ইংরেজি দক্ষতা নিয়ে বই লেখে বা অন্য কিছু নিয়ে বই লিখছে। সো যে একজন মানুষ আমার পরিচিত, তিনি সমালোচনা করছিলেন এই বিষয়ে। আমি তাকে বললাম যে ভাই, আপনার গত 3, 4, 5 বছরে আপনার কি কোনো বই কখনো ভালো লাগেনি? আপনি কি কখনো সেটার কোনো পজিটিভ রিভিউ লিখেছিলেন? এখন আমার এই কথাটা কাউকে অপমান করার জন্য আমি কথাটা বলি না, আমি জাস্ট এই কারণে বলেছি, আমরা মনে হয় কি যখন সমালোচনার সুযোগ পাই মন উজাড় করেও সমালোচনা করি, আর যখন কিছু প্রশংসা করার সুযোগ পাই আমরা এত বেশি কার্পণ্য দেখাই, মানে এই দৈন্যতাটা থেকে বেরোয় আসতে হবে। সো রাসেল ভাইয়ের কথার সূত্র ধরেই বলতে চাই, যখন ভালো কিছু হচ্ছে আমাদের তো উচিত আমাদের নিজেদের মানুষ, নিজেদের দেশের কোম্পানি যখন ভালো করবে আমরা তো সেটা আরো বেশি করে ভালো বলবো, যেন কোম্পানিটা দাঁড়াতে পারে। হ্যাঁ, সেই কোম্পানির প্রতিযোগী যারা, তারা না হয় এই কোম্পানির ক্ষতি চাবে, কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে কেন একটা কোম্পানির ভালোটা না দেখে শুধু খারাপটা দেখবো, আর খারাপটার কারণে একদম টেনে হিচড়ে নামাতে চাইবো কেন? আমরা চাইবো একজন রাইটার হোক, একজন ব্যবসায়ী হোক, একজন আর্টিস্ট হোক, একজন সরকারি কর্মকর্তা হন, যেই মন্ত্রণালয়ের হন, সবাই তো আসলে কেউ তো দেশের, আমরা তো খারাপ চাই না, আমরা তো ভালো চাই। আমরা খারাপটা ধরিয়ে দেব, সমালোচনা করবো, কিন্তু যখন ভালোটা হবে তখন যদি আমরা প্রশংসা না করতে শিখি তখন কিন্তু আসলে ভালো মানুষগুলো ভালো কাজের স্পৃহা হারিয়ে ফেলবে। তো ওই কথাটাই, রাসেল ভাইয়ের কথার সূত্র ধরেই, যারা ভালো দেখছেন তারা ভালো কথাগুলো বলবেন। আমি ভালো দেখলে সাথে সাথে বেশি করে অন্য কারো ঢোল পেটাতে চাই, কারণ আমার মনে হয় যে আমার ফিডব্যাকের কারণে সে হয়তো ভালো কাজের অনুপ্রেরণাটা আরো পারবে। আর চারিদিকে নেতিবাচকতা এত বেশি যে আসলে ভালো মানুষগুলো এই পৃথিবীতে আস্তে আস্তে আমার কেন মনে হয় দমে যাচ্ছে। তো রাসেল ভাই যেটা বলে যে পজিটিভ কথাটা আসলে বলতে হবে, যখন প্রশংসার সুযোগ পাবো আমরা কারো, আমরা যেন প্রশংসা করি। এটাই হয়তো আমার ম্যাক্রো লেভেল থেকে যারা না, চমৎকার। আমি দুইজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আরিফ ভাই, আমি একটু শেষ করে ফেলছিলাম, আমি একটু টানি। আমি এই আজকের প্রোগ্রামে একটা কথা একদম না বলেই পারলাম না আর কি, সেটা হচ্ছে কি আমাদের বর্তমান সরকার, মানে এই যে আমরা এত বিজনেস করতেছি, আমাদের এই ইন্টারনেটের অ্যাক্সেস, এবং আজকে 9 কোটি ইন্টারনেট গ্রাহক যদি না থাকতো, আজকে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচার না থাকতো, তাহলে কিন্তু আমরা এই ই কমার্স করার প্ল্যান করতেই পারতাম না, আমরা পিছিয়ে থাকতাম। আমাদের দেখেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি যে আমাদের জন্য কি করতেছেন, সেই জায়গাটা থেকে যদি আমরা ওনাকে অ্যাপ্রিসিয়েশন না করি বা অ্যাপ্রিসিয়েট না করি, তাহলে আমার মনে হবে যে আমি আমার জায়গা থেকে হয়তো ভুল করতেছি। আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ার মানে কত আগে উনি চিন্তা করেছেন, সেই জায়গাটা না আজকে না বললে হয়তো আমাদের প্রোগ্রামটা হয়তো অপূর্ণ থাকতো। এছাড়া আমাদের সজীব ওয়াজেদ জয় ভাই, উনি অলওয়েজ মানে ডিজিটাইজেশনের দিকে ফোকাস। সো আমি ওনাকেও ধন্যবাদ দিচ্ছি। আজকে আমাদের আলোচনায় যেহেতু পজিটিভিটির বিষয়টা আসলো, আমি আমার পক্ষ থেকে অন্তত আমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে গভর্নমেন্টের পজিটিভ কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং বর্তমান সরকার ডেভেলপমেন্টের মাত্রা যেই পরিমাণ বাড়িয়েছে, এবং এই ধরনের ডেভেলপমেন্ট অন্তত আমি আমার লাইফে তো এই ধরনের ডেভেলপমেন্ট দেখিনি। যেদিকে যাই কনস্ট্রাকশন, ডেভেলপমেন্ট, পদ্মা সেতু, 300 ফিটের কাজ, নতুন টার্মিনাল, এভরিথিং। আসলে না হয়তো অনেকে আপনারা ভাবতে পারেন যে আমি এই প্রোগ্রামে কেন এগুলো বলতেছি। এটাও আমার বলা যে আমি আজকে একটা নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব ছিল সরকারের পজিটিভ টোন গুলাকে আপনাদের সামনে তুলে ধরা। আমি চাই আপনারাও সব জায়গায় এগুলো বলেন। সো আরিফ ভাই, সরি আমি প্রোগ্রাম থেকে একটু টেনে নিয়ে কথাগুলো বললাম। জি না না, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। এটা নিয়েই তো আমরা কথা বলছি যে আমরা যদি আসলে ভালো কাজগুলোকে প্রশংসা না করি, তাহলে মানে এই ট্রেনটাকে আপনি একটা এক্সাম্পল হিসেবে খুব সুন্দরভাবে বললেন। আমি আপনাদের দুজনকে ধন্যবাদ জানাতে চাই, সাথে ধন্যবাদ জানাতে চাই হচ্ছে যারা এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে শুনলো।
তো আমি একটু কথাটা যদি এইভাবে শেষ করি যে আপনারা কি এভাবে চিন্তা করেছেন নাকি যে আসলে কিন্তু আমরা খুব আজব একটা দেশ, মানে আজব ধরনের মানুষ আমরা, সব সম্ভব আমাদের দ্বারা। ভাবা যায় একসময় মুখের ভাষার জন্য নির্দ্বিধায় জীবন দিয়েছি আমরা, আমরাই আবার মুখের খাবার কেড়ে নিতে চুপ করে থাকি। মাত্র 9 মাসে স্বাধীন করে ফেলেছি দেশটাকে, কিন্তু তারপরে 50 বছরে গুছাতে পারিনি দেশটা। কেউ বলে পানির নিচে নাকি ডুবে যাবে একদিন এই দেশ, আবার কেউ বলে ওয়ার্ল্ডের নেক্সট 11টি রাইজিং ইকোনমিক পাওয়ারে একটি হতে যাচ্ছি আমরা। কেউ বলে একসময় নাকি সুইও বানাতে পারতাম না, আর এখন জাহাজ পর্যন্ত বানিয়ে ফেলছি। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ সমস্যা, তারপরেও আমরা এগিয়ে কিন্তু চলছি, এবং এরপরেও আমরা কিন্তু বিশ্বের 11তম সুখী দেশ। এখন ফুল সিদ্ধান্তটা কিন্তু আমাদের আগে, কোন দিকে থাকবো আমরা, সমস্যার দিকে নাকি সম্ভাবনার দিকে? যেদিকেই যাক দেশ যাবে আমার আপনার আমাদের সবার হাত ধরে, এই বিশ্বাসটা রাখতে হবে আমাদের। এই আমরাই পারি, এই বিশ্বাসটা যদি আপনার থাকে, আর যদি সমস্যা বাদ দিয়ে সম্ভাবনার দিকে আপনারা থাকেন, এই প্যান্ডেমিক হাজারটা আসলেও যে কোনো বিপদে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, সবাই ভালো থাকবেন, সেফলি থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে থাকবেন, কিন্তু আনসোশ্যাল হয়ে যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, জি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। জি।